প্রিয় ছাত্রছাত্রী যারা আছে তোমাদের সকলকে স্বাগত। আমি মহসিন। আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের দ্বিতীয় নম্বর পর্বে জারণ ও বিজারণের ধারণা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে আমার সাথে সেগুলোকে নোট করবে এবং লিখবে, ঠিক আছে? তো চলো আমরা শিখি। দেখো, জারণ এবং বিজারণ কাকে বলে বা সংজ্ঞাগুলো আমরা জানবো, তারপর জানতে হবে এবং জারণ দেবো, বিজারণ দেবো এবং এই সংক্রান্ত কিছু অন্যান্য প্রশ্ন। আমি সরাসরি চলে আসি। তোমাদেরকে জানতে হবে যে জারণ বিজারণ কাকে বলে। এগুলো জানার আগে আমি প্রাচীন একটা মতবাদ রয়েছে আর আধুনিক একটা মতবাদ রয়েছে। প্রাচীন যে মতবাদ, সে প্রাচীন মতবাদ বলা হচ্ছে সনাতন মতবাদ, সনাতন সংজ্ঞা। ঠিক আছে? আর আধুনিক মতবাদ হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। ঠিক আছে? তো সনাতন পন্থা বা সনাতন সংজ্ঞা অনুযায়ী যদি আমরা আলোচনা করি জারণ কি, তবে মনে রাখবে যে কোনো একটা মৌল বা যৌগের সাথে যদি অক্সিজেন বা ওই জাতীয় তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, ঠিক আছে? মনে করো কোনো একটা মৌলের সঙ্গে কি হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে, অথবা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো জারণ হয়েছে, হলো। আর বিজারণ কি হবে? ঠিক উল্টোটা। যেমন কোনো মৌল বা মূলকের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় অথবা ওই জাতীয় কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, তাহলে সেটা বলবো আমরা বিজারণ। ঠিক আছে? যেমন ধরো, দেখো, কার্বনকে কাঠ কয়লাকে বায়ুতে পোড়ালে বা কোনো তুমি একটা কাগজ পোড়ালে বায়ুতে, অক্সিজেনের উপস্থিতি পোড়ালে, তাহলে কার্বন অক্সিজেনের উপস্থিতি কি দহন হবে, দহনের উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা হলো, এটা হচ্ছে জারণ হলো। অর্থাৎ দেখো, কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া, এই প্রক্রিয়া। আবার ধরো বলেছিলাম কি, যে কোনো একটা মৌলের সঙ্গে বা যৌগের সঙ্গে যদি কি হয়, এই হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয় বা তড়িৎ ধনাত্মক মূলক যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা হবে বিজারণ। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, অ্যামোনিয়া। ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম বলবো আমরা বিজারণ। ঠিক আছে? তাহলে সনাতন সংজ্ঞা বা প্রাচীন মতবাদ অনুযায়ী জারণ কাকে বলে হলো, আর বিজারণ কাকে বলে হলো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি বললেন তড়িৎ ধনাত্মক, তড়িৎ ঋণাত্মক মৌল, এগুলো আবার কি? তোমরা পড়েছো, আমি আরেকটু রিমাইন্ড করে দিচ্ছি। তড়িৎ ধনাত্মক মানে মৌল কাদের বলবো, যে ধরো কোন একটা মৌলের পরমাণুর কক্ষ থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন কি হয়ে যায়, বেরিয়ে যায় বা অপসারিত হয় বা ছেড়ে দেয়, তাহলে ওই পরমাণুটি ধনাত্মক আধানগ্রস্ত আয়নে পরিণত হয়। ঠিক আছে? তো সেই ধনাত্মক আধানগ্রস্ত আয়নগুলোকেই বলা হবে তড়িৎ ধনাত্মক মৌল। যদি মূলক হয় তাহলে মূলক। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, NH4+ মানে অ্যামোনিয়াম মূলক। এই যে দেখছো উদাহরণ, প্রত্যেকটাকে বলা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল এবং মূলক। এই অবধি মূলক, এই মৌল, এটা হচ্ছে মূলক। দেখো, ধরো সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন কি হয়, বেরিয়ে যায়, তাহলে কি হয়ে যায়, Na+, তাই না? অর্থাৎ এই পরমাণুটি তখন কি হয়, ধনাত্মক আদানগ্রস্ত হয়ে যায়। এরকম লিথিয়াম হবে, পটাশিয়াম হবে, ক্যালসিয়াম হবে, ম্যাগনেসিয়াম হবে, সবগুলো কি তড়িৎ ধনাত্মক মৌল। ঠিক আছে? আচ্ছা, আর মূলক হলে দেখেছো NH4+। তোমরা ক্লাস 7-এর বইটা একটু ফলো করবে, ওখানে অনেকগুলো ছিল মূলক এবং মূলকের নাম, মানে ধনাত্মক মূলক এবং ঋণাত্মক মূলকের উদাহরণ দেওয়া ছিল, তোমরা একটু ফলো করবে। এবার দেখো, তড়িৎ ঋণাত্মক মৌল কাকে বলবো বা মূলক কাকে বলবো, কোন একটা পরমাণু যদি কি হয়, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নে পরিণত হয়। এই ধরনের মৌলগুলোকে বলবো আমরা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক। যেমন ধরো ক্লোরিন একটা ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো, গ্রহণ করলে
ক্লোরিন মাইনাস উৎপন্ন হলো, তাই তো? তাহলে ক্লোরিন পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলো বা অ্যানায়ন। এই যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিনকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মক মৌল। মূলক যদি হয় কি হবে, তোমরা জানো মূলক উদাহরণ হচ্ছে OH মাইনাস একটা তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে, এই উদাহরণগুলো দেখবে, একটু এখানে লেখা আছে, একটু ফলো করবে। তাহলে এই হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক, এই তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক এবং তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক। এগুলো একটু ভালো করে কাকে বলে এবং উদাহরণগুলো একটু মনে রাখবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ইলেকট্রনীয় মতবাদ আমি তোমাদের আলোচনা করব। প্রাচীন মতবাদ হয়ে গেল, ধরো যদি আধুনিক বা ইলেকট্রনীয় তত্ত্ব বা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বলতে হয় জারণ বিজারণ, তাহলে কি বলবো, যে ধরো তুমি এমন হতে পারে যে তুমি টাকা ধার দেবে কাউকে, তাহলে কেউ একজন কি টাকা নিতে হবে, তো তাকে তুমি কাউকে টাকা ধার দিচ্ছ, অন্য একজন কি করবে, টাকাটা নেবে। তো যে টাকা ধার দেয় তাকে কি বলা হয়, দাতা বলা হয়, আর যে টাকা গ্রহণ করে তাকে বলা হয় গ্রাহিতা। দেখো তুমি দাতা তখনই হবে তুমি যে টাকাটা কাউকে দিতে চাচ্ছ সেটা যদি কেউ কি করে, নেয় বা গ্রহণ করে, তখনই তোমাকে বলা হবে যে দাতা। আর গ্রাহিতা কাকে বলা হবে, কেউ যদি সেই টাকাটা গ্রহণ করে বা নেয় তখন তাকে বলা হবে কি, গ্রাহিতা। ঠিক সিমিলারলি একই রকমভাবে বলা যেতে পারে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে দেখা যায় যে কিছু কিছু মৌল ইলেকট্রন কি করে, ছেড়ে দেয়, মানে ত্যাগ করে দেয়। ঠিক আছে, আর কিছু মৌল আবার কি করে, ইলেকট্রনটা গ্রহণ করে। তাহলে এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রন আর এই যে গ্রহণ করা, এই দুটো ব্যাপারটা কিন্তু একসঙ্গে হয়। কারণ ছেড়ে না দিলে তো গ্রহণ করতে পারবে না অন্য মৌল, তো কাউকে কি করে, ইলেকট্রন কেউ ছেড়ে দেয় আর কেউ গ্রহণ করে। এই ছেড়ে দেওয়া গ্রহণ করা ঘটনাটা একই সঙ্গে ঘটে, একই বিক্রিয়ায় ঘটে। ঠিক আছে, তো ইলেকট্রনের তত্ত্ব এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কোন একটা মৌল যদি যদি ইলেকট্রন কি হয়, মানে বেরিয়ে যায় বা ত্যাগ করে বা ছেড়ে দেয়, তাহলে ওই মৌলটির কি হয়, জারণ হয়। আবার বলছি যে কোনো একটা মৌল ধরো সোডিয়াম, এই সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন কি হলো, বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গেলে কি হবে, পজিটিভ ধনাত্মক আধানে পরিণত হবে। তাহলে এখানে এটাকে বলবো আমরা সোডিয়ামের জারণ হয়েছে। ঠিক আছে, এবার ধরো ক্লোরিন কি হচ্ছে, ইলেকট্রনটা গ্রহণ করলে কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হলো। তাহলে এখানে বলবো আমরা ক্লোরিনের বিজারণ হয়েছে। কি হচ্ছে, বিজারণ। একটুখানি ভালো করে তোমরা ইলেকট্রন তত্ত্বটা মনে রাখবে। ইলেকট্রন তত্ত্ব মানে কি, ইলেকট্রনের সাপেক্ষে জারণ বিজারণকে বিচার করা। কোন একটা পরমাণু থেকে ইলেকট্রন কি হয়ে যায়, বেরিয়ে যায় বা বর্জিত হয়, তাহলে ওই পরমাণুটির কি হবে, জারণ হবে। আর কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌল কি করে, বা কোনো মূলক যদি কি করে, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে তার বিজারণ হবে। এগুলো উভয় ক্ষেত্রে, মৌল এবং মূলকের ক্ষেত্রে, হ্যাঁ, মৌল মূলকের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে এই ঘটনাটা কখন হবে, কোনো মৌল বা কোনো মূলক যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে তার জারণ হবে, আর কোনো মৌল বা মূলকে ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার কি হবে, বিজারণ হবে। ঠিক আছে, দেখো যে তোমাদের এবার আমি একটা কথা বলি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন কি করবে, ছেড়ে দেবে, ঠিক অপোজিট যে মৌলটা রয়েছে যে গ্রহণ করে, ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ যতগুলো ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় ততগুলো ইলেকট্রন কেউ না কেউ গ্রহণ করে। এবার বিষয় হচ্ছে একটা জিনিস তোমাদের বলবো যে জারণ সংখ্যা, খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। জারণ সংখ্যা,
দেখো জারণ সংখ্যা কি, অক্সিডেশন নাম্বার, সেটা হচ্ছে যে কোনো একটা মৌল বা মূল হতে পারে, দুটোই, কোনো একটা মৌল বা মূল এমন হতে পারে যে ইলেকট্রন গ্রহণ করছে অথবা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে যখন কোনো একটা মৌল বা মূল কি করবে, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে যে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেটাই হচ্ছে ওই মৌল বা মূলকের জারণ সংখ্যা। আবার একবার বলছি যে যখন কোনো মৌল বা মূলক কি করে, ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, এবং গ্রহণ করে বা ত্যাগ করে তার ফলে তার মধ্যে যে আয়নের সৃষ্টি হয়, ইলেকট্রন গ্রহণ করলে আয়ন হবে, ইলেকট্রন ত্যাগ করলে আয়ন হবে, তো যে আয়নের বা আধানের সৃষ্টি হয় সেটা হচ্ছে ওই মৌল বা মূলকের জারণ সংখ্যা। যেমন ধরো সোডিয়াম পরমাণু কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়ামের জারণ সংখ্যা হবে কত, +1, তাই না? সোডিয়াম একটা ইলেকট্রন কি করে দিতে পারে, তাই না? একটা ইলেকট্রন দিতে পারলে কি হবে, সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1। যদি সোডিয়াম থেকে কি করে একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে কি হবে বলো, এটা হবে না? যদি তোমার এরকম হয় ম্যাগনেসিয়াম কত ইলেকট্রন দিতে পারবে, দুটো, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিতে পারে, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হবে কত বলো, +2। অর্থাৎ এরকম ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে এখানে হবে Mg2+। বুঝতে পারলে তো? এরকম ধরো এমন হতে পারে গ্রহণ করছে ধরো ক্লোরিন একটা ইলেকট্রন কি করতে পারে, নিতে পারে বা গ্রহণ করতে পারে, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা সমান +1। একটু ভালো করে একটু দেখবে যে জারণ সংখ্যা কাকে বলে এবং কোন পরমাণুর বা কোন মৌল বা মূলকের জারণ সংখ্যাগুলো কত। কেন বলছি, এই যে জারণ সংখ্যার মানগুলো একটু ভুল হয়েছে, একটু সরি, দেখো এখানে -1 হবে, ভুল হয়েছে, এখানে -1, কারণ ক্লোরিন কি হয়, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে -। তো এখানে দেখো এই যে জারণ সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, এই জারণ সংখ্যাগুলোর ওপর ভিত্তি করে আমি জারণ এবং বিজারণ বলতে পারি। যদি জারণ সংখ্যা বেড়ে যায় বা বৃদ্ধি পায় তাহলে জারণ হবে, আর যদি জারণ সংখ্যা কি হয়ে যায়, কমে যায়, তাহলে কি হবে, বিজারণ। তাহলে তুমি এখানে লিখে নিতে পারো, কি লিখতে পারি আমি, যে জারণ সংখ্যা বাড়লে বলো, জারণ সংখ্যা বাড়লে কি হবে বললাম, জারণ হবে, জারণ হয়, ঠিক আছে? আর জারণ সংখ্যা কমলে কি হবে, বিজারণ হয়, ঠিক আছে? একটু মনে রাখবে, যদি জারণ সংখ্যা বৃদ্ধি পেতে থাকছে তাহলে জারণ সংখ্যা যদি কমে আসছে তাহলে বিজারণ। এবার ধরো এই জারণ সংখ্যা থেকে কিন্তু আমি তার যোজ্যতাকে বলতে পারবো যে যোজ্যতা কি হবে, এক্ষেত্রে যোজ্যতা বাড়বে, হ্যাঁ? যোজ্যতা বাড়বে, আর এক্ষেত্রে যোজ্যতা হচ্ছে কমে যাবে। ঠিক আছে, তোমরা জানো যোজ্যতা কি, তোমরা জানা আছে, এইটা জিনিসটা একটু ভালো করে মনে রাখবে। এরপর দেখো ধরো এবার আমরা সরাসরি ইলেকট্রন পদ্ধতির জারণ বিজারণটা চলে আসি। দেখো যে বিক্রিয়াটি লেখা হয়েছে, যদি আমি সনাতন মতবাদ অনুযায়ী বলি, তাহলে জারণ কি হবে, দেখো এখানে কিউপ্রিক অক্সাইড আছে না, CO3 কিউপ্রিক অক্সাইড, এর সঙ্গে অক্সিজেন যুক্ত আছে,
কিন্তু এখানে দেখো অক্সিজেন নেই, তার মানে কি এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন, অক্সিজেনে কি হয়েছে মানে অপসারিত হয়েছে বা চলে গেছে। তাহলে কোন একটা যৌগ বা কোন একটা মৌল থেকে যদি কি হয় অক্সিজেন বেরিয়ে যায়, অপসারিত হয়ে যায়, তাহলে সেটা হবে জারণ বলবো কি? যদি যুক্ত হয় তবে জারণ বলবো, আর যদি কি হয় বেরিয়ে যায় তাহলে কি হবে, তাহলে সেটাকে জারণ বলবো, বিজারণ বলবো। তার মানে এখানে CuO ছিল, এখান থেকে কি হয়েছে অক্সিজেনটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে Cu আর অক্সিজেন হয়েছে, তাই না? অক্সিজেনটা কি আলাদা হয়ে গেছে, তাহলে বলবো এখানে কপার এই কিউপিক অক্সাইডের কি হয়েছে বিজারণ হয়েছে, তাই না? অপরদিকে দেখো ওখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের সঙ্গে কি হয়েছে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি হয়েছে জল। তোমার অক্সিজেন যুক্ত হয়েছে, তোমরা জানো অক্সিজেন যুক্ত হয়েছে সেটাকে কি বলবো আমি, অবশ্যই বুঝতে পারছো হাইড্রোজেনের কি হয়েছে জারণ, তাই না? এটা গেল এই প্রাচীন মতবাদ অনুযায়ী, ঠিক আছে? কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে জারণ, যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে বিজারণ, অথবা হাইড্রোজেন যুক্ত হলো সেটা বিজারণ, অথবা হাইড্রোজেন বেরিয়ে গেল সেটাও কিন্তু জারণ। এখানে এগুলো এইভাবে করে লিখবে, ঠিক আছে? যদি আসে তাহলে এইভাবে করে লিখবে। তো ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী কি হবে দেখো, এটা কি বলেছিলাম আমি, বিজারণ বলেছিলাম, তাই না? আর এখান থেকে এটা কি বলেছিলাম বলো, এটা বলেছি হচ্ছে জারণ বলেছি, ঠিক আছে? এবার ইলেকট্রনীয় মতবাদ, এই প্রসঙ্গে বলার আগে একটু তোমাদের বলে দিই যে জারক দ্রব্য আর বিজারক দ্রব্য, এটা একটু বলে দিই। বিজারক দ্রব্য একটা হচ্ছে জারক, দেখো বিজারক দ্রব্য এবং জারক দ্রব্য কাকে বলে, সেটা হচ্ছে যে কোনো মৌল যদি কি হয় ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে? কোনো মৌল ইলেকট্রন কি হলো ছেড়ে দিল, তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে কি হয় তোমরা জানো জারণ হয়। ইলেকট্রন ছেড়ে দিলে যে পদার্থটি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে নিজে কি হয় নিজের জারণ ঘটায়, মানে নিজে জারিত হয়, তাই তো? সেই পদার্থকেই বলবো আমরা বিজারক পদার্থ। অর্থাৎ বিজারক পদার্থ কি হবে, ইলেকট্রন ছেড়ে দেয়, কি হয় ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি হয় নিজে জারিত হয়, নিজে জারিত হয়, আর অন্যকে কি করে বিজারিত করে, অন্যকে বিজারিত করে। খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই মনে রাখবে, ভালোভাবে মনে রাখবে, কারণ এটা খুব ভুল হয়ে যায়, এটা খুব ভুল হয়। আর জারক দ্রব্য ঠিক এর অপোজিটটাই হবে, বুঝতে পারছো? জারকটা কি হবে, যে যদি ইলেকট্রন কি করে বলো, ইলেকট্রন যদি গ্রহণ করে, ইলেকট্রন কি করে গ্রহণ করবে এবং নিজে কি হবে বিজারিত হবে, আর অন্যকে কি করবে, অন্যকে জারিত করবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিজারক দ্রব্য এবং জারক দ্রব্যের চেনার পদ্ধতি। তুমি একটুখানি বলো তো, এখানে এই যে বিক্রিয়াটি আছে এখানে কোনটা জারক দ্রব্য কোনটা বিজারক দ্রব্য হবে? কি বলেছিলাম যে এটা তোমরা এখনো বলতে পারবে না, যদি আমি ইলেকট্রনটা এখন তোমাদের বোঝাইনি। এটা আগে লিখে নাও, তারপর আমি বলছি, তারপর প্রশ্নটা করছি।
যদি আমরা এবার ইলেকট্রনীয় তত্ত্ব ভাবি, তাহলে দেখো কিউপ্রিক অক্সাইডে ইলেকট্রনের তত্ত্ব অনুযায়ী, হ্যাঁ এই অনুযায়ী বলছি, এবার কিউপ্রিক অক্সাইডের জারণ সংখ্যা হবে কত বলো দেখি, +2। ওই যে জারণ সংখ্যা কাকে বলে, কেন জানো, কার কত জারণ সংখ্যা তোমরা এগুলো দেখবে। আর অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2। আচ্ছা, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে 0। কেন 0 হবে? কারণ মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা 0 হয়। কারণ মুক্ত অবস্থায় মৌল কি থাকে, আধানহীন, নিস্তড়িত থাকে, বুঝতে পারলে? সুতরাং হাইড্রোজেন মুক্ত অবস্থা রয়েছে, এর জারণ সংখ্যা হবে 0। দেখো তারপরে কপার, কপারটা কিন্তু এখানে কিন্তু মুক্ত অবস্থা আছে না যুক্ত অবস্থা আছে বলতো, মৌল হিসেবে না যৌগ হিসাবে? দেখো মুক্ত হিসাবে মৌল রূপে রয়েছে। তাহলে এখানেও কপারের জারণ সংখ্যা হবে কত, 10 না 0? 0 হলো। এখানে জল বা পানির যে একটা ব্যাপার আছে, দেখো পানি যদি কি হয়, মানে তুমি জানো যে জল বিযুক্ত হয় বা আয়নীয় ভবনটা কেমন হয়, H+OH-, তাই না? এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে জারণ সংখ্যা হাইড্রোজেনের +2 হবে, প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রন ছাড়বে, তাহলে +2 হবে। আর অক্সিজেনটা হবে -2, মানে জারণ সংখ্যাগুলো এগুলো। এবার তুমি একটু খেয়াল করে দেখো যে ছিল +2 হয়ে গেল 0। আচ্ছা বলতো জারণ সংখ্যা বাড়লো না কমলো কপারে? কপার ছিল জারণ সংখ্যা +2 হয়ে গেল 0, বাড়লো না কমলো? কমে গেছে, তাই না? কমে গেছে তো। তাহলে জারণ সংখ্যা যদি কমে যায় তাহলে কি বলেছিলাম, জারণ সংখ্যা কমে গেলে সেটা হবে বিজারণ। কি হবে? বিজারণ। তাহলে এখান থেকে এটা আমি লিখতে পারি বিজারণ হলো। একই রকম ভাবে উই ক্যান রাইট হাইড্রোজেন থেকে, তুমি দেখো হাইড্রোজেনে ছিল 0, এখানে হয়ে গেল +2, তাহলে জারণ সংখ্যা বেড়েছে, 0 ছিল হলো +2। তাহলে কি এটা জারণ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে, যোজ্যতাও বেড়ে যায়। আর সেই ঘটনাটাকে হবে আমরা বলবো, কি বলবো, এটা হবে জারণ হলো। এবার ধরো একটা রাসায়নিক বিক্রিয়া কখনোই আমরা জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া বলতে পারি না। প্রত্যেকটা যে কোনো বিক্রিয়া জারণ হয়, তার সাথে সাথে কি হয়, বিজারণ হয়। এটা তোমরা মনে রাখবে যে জারণ এবং বিজারণ এগুলো এক ধরনের বিক্রিয়া নয়, এক ধরনের প্রক্রিয়া। ইট ইজ এ প্রসেস, ঠিক আছে? তো একটা রাসায়নিক বিক্রিয়ায় জারণ প্রসেস ঘটে এবং বিজারণ প্রসেস, অর্থাৎ অক্সিডেশন এবং রিডাকশন দুটোই কিন্তু হয়। এই দুটো পদ্ধতির ফলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয়। তো এখানে যদি আমি দেখো কপারের বিক্রিয়াটা দেখাচ্ছি, বা এই যে বিজারণ যে বিক্রিয়াটা হলো, কেমন করে বিজারণ হলো, দেখো কপারের জারণ সংখ্যা ছিল কত, +2, অর্থাৎ কপার যদি তোমার কি হয়, দুটো ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, অর্থাৎ এখানে 2+ এর আয়ন অবস্থাটা, এখান থেকে কি হচ্ছে, দুটো ইলেকট্রন ও কি করবে, গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, মুক্ত অবস্থায় আসবে। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা জারণ। আবার ধরো হাইড্রোজেন ছিল, এখন কটা, দুটো হাইড্রোজেন, H+, H+টা কি হবে, দেখো এর জারণ সংখ্যা হচ্ছে, এই হাইড্রোজেনের আয়ন, প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন ছাড়লে কত হবে, H2+, এর দুটো ইলেকট্রন গ্রহণ করবে। এই একটু ভুল হলো আমার, একটু ভুল হলো, এখানে H2 হবে। হ্যাঁ, হাইড্রোজেন কি হচ্ছে, দুটো ইলেকট্রন যদি কি হয় ছেড়ে দেয়, তবে সেটা কি হবে, হাইড্রোজেনে মুক্ত হবে। হ্যাঁ, এখানে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন ছেড়ে দিতে, দুটো হাইড্রোজেনের কত, দুটো ইলেকট্রন হবে। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে বিজারণ। এটা আমি এইদিকে লিখতে পারতাম, এখান থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা এরকম লিখতে পারতাম, তাও হতো। এই দুটো বিক্রিয়া দেখো জারণ এবং বিজারণ। এখানে দেখো যদি ইয়ে করা হয়, Cu2++ যুক্ত করলে কি হবে,
এই যুক্ত করতে বলছি। হ্যাঁ, এই যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা কিন্তু জারণ এবং বিজারণ। ঠিক আছে, এই জারণ সংখ্যা ছিল 2 থেকে কমে গেছে, 0 হলো, 0 হয়েছে, আর এই 0 ছিল, এই হচ্ছে এইখানটায় তোমরা একটু এগুলো একটু দেখবে। এই ছিল মোটামুটি তোমাদের জারণ বিজারণ সম্পর্কে আলোচনা। তোমরা এরকম অনেক বিক্রিয়া বই আছে যেগুলো একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, যেমন আরেকটা বিক্রিয়া এখানে আছে 2FeCl3 প্লাস SnCl2, এখানে হচ্ছে 2FeCl2 প্লাস SnCl4। অর্থাৎ এখানে এই যে দেখো, এই জারণ সংখ্যা কত, +3 এর -3, এই জারণ সংখ্যা +3, জারণ সংখ্যা -3, এই জারণ সংখ্যা +2 এর -2, এর জারণ সংখ্যা কত হবে বলো, +2 -2, এর জারণ সংখ্যা হচ্ছে +4 -4। এখান থেকে +3 থেকে +2 হয়েছে, তাহলে ইলেকট্রন কি গ্রহণ হয়েছে, মানে কমে গেছে। আর জারণ সংখ্যা কমে গেলে সেটা হচ্ছে কি হবে, বিজারণ। এখান থেকে দেখো Sn+2 ছিল, Sn+2 থেকে যদি ইলেকট্রন কি হয়, মানে গ্রহণ বর্জন করে, ইলেকট্রন বর্জন করে কি হয়েছে, +4 হয়েছে। অর্থাৎ ইলেকট্রন বর্জন মানে কি, এখানে তোমার বেড়ে গেছে জারণ সংখ্যাটা, সুতরাং এটা হবে একটা বিজারণ। এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে দেখবেন 2Fe3+ ছিল, প্রত্যেকে একটা করে দুটো Fe আয়ন আছে, Fe+3 আয়ন আছে, সেগুলো কি করছে, প্রত্যেকে একটা করে দুটো ইলেকট্রন গ্রহণ করে 2Fe+2 তে পরিণত হয়েছে। সুতরাং এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। আর Sn2+ থেকে কি উৎপন্ন হয়েছে, Sn4+, দুটো ইলেকট্রন কি করেছে, ছেড়ে দিয়েছে। দুটো ইলেকট্রন যে ছেড়ে দেওয়া সেটা হবে। এবার তোমরা এখান থেকে বের করবে জারক দ্রব্য আর হচ্ছে বিজারক দ্রব্য। জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য খুঁজবে। কার জারণ হচ্ছে, যার জারণ হবে সেটা বিজারক পদার্থ, আর যার বিজারণ হবে সেটা হচ্ছে জারক পদার্থ। আমি একটু লিখে দিচ্ছি এখানটায়, যেমন আগের বিক্রিয়াতে এখানটায় জারক, এই বিক্রিয়াটা ছিল জারক পদার্থ হবে CuO। কেন, এর বিজারণ ঘটেছে, যার বিজারণ ঘটবে সেটা হচ্ছে জারক পদার্থ। আর বিজারক পদার্থ কোনটা হবে, বিজারক পদার্থ হবে এখানে হাইড্রোজেন। কেন, হাইড্রোজেনে কি ঘটেছে, হাইড্রোজেনের জারণ হয়েছে, তাহলে এটা হচ্ছে বিজারক। আজকের ভিডিও এই পর্যন্ত, তোমরা দেখবে, এগুলো প্র্যাকটিস করবে। দেখা হবে পরের ভিডিওতে।